সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সমস্যার সমাধানে ময়দানে নামলেন খোদ বিধায়ক অনন্তদেব অধিকারী অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। জলপাইগুড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামল পুলিশ, হেলমেটবিহীনদের কড়া হুঁশিয়ারি। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভার ভ্যাট পরিদর্শনে বিধায়ক অনন্তদেব অধিকারী। সবাইকেই নাকে রুমাল দিয়ে রাস্তা পারাপার হতে হয়, বিধায়কও নাকে হাত দিয়েই এলাকা পরিদর্শনে। বিধায়ক সাত সকালে এই সমস্যা সমাধানে ময়দানে। নবনির্বাচিত জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী এলাকার মানুষ এবং তার দলীয় কর্মীদের নিয়ে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ড গৌরীয় মঠ মোড় থেকে পোস্ট কমপ্লেক্স সংলগ্ন জায়গায় এই পরিস্থিতি। করলা নদীর ধারে রাস্তার পাশে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ময়লা জমা করে রাখে। এখান থেকে আবার ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয় সেই ময়লা আবর্জনা। দীর্ঘক্ষণ ময়লা জমে অবস্থায় পড়ে থাকার কারণে চরম সমস্যা এলাকার বাসিন্দারা। বারংবার পুরসভাকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এলাকার মানুষজন চান এলাকার এই ময়লা ফেলা বন্ধ হোক। আশেপাশে স্কুল, জনবহুল এলাকা, তারপরও দুর্গন্ধের যাতায়াতে টেকা দেয়। 24 ঘন্টা সময় দিয়েছেন বিধায়ক, যদি পুরসভা বন্ধ না করে তাহলে তারা কঠিন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। দেখুন, এই রাস্তাটা গৌরীয় মোড় থেকে নতুন ব্রিজ পর্যন্ত যে একটা ভ্যাট আছে পৌরসভার, সেটা অপরিকল্পিত এবং ইনসাইন্টিফিক মানে নন সাইন্টিফিক অবস্থায় আছে। এটা এই এলাকায় যত লোক ছাত্রছাত্রী এবং জনগণ যাতায়াত করে সবাই নাকে রুমাল দিয়ে যাতায়াত করে। এবং আমার আজকে আমি এমএলএ হওয়ার আগে এবং মানে যখন থেকে ভোটে দাঁড়িয়েছি এবং এমএলএ হওয়ার পর কয়েক হাজার লোকের কমপ্লেন আমার কাছে আছে। এটা সবাই কমপ্লেন করেছে যে এই রাস্তাতে চলাফেরা অযোগ্য। এবং গতকাল পৌরসভা ওয়েস্ট এক্সিকিউটিভ অফিসারকে ফোন করে বলেছি যে 24 ঘন্টার মধ্যে এখানে বন্ধ করুন, বিকল্প ব্যবস্থা দেখুন। ঠিক আছে, আপনাদের কি আছে সেটা পরবর্তী বিষয়ে জনগণের অসুবিধা করে কোনো কাজ করা যাবে না। জনগণের সুবিধা আগে দেখতে হবে, জনগণের স্বাচ্ছন্দ্য যাতে হয়, পরিষেবা ঠিক পায় সেই ব্যাপারটা আগে দেখতে হবে। সেই জন্য গতকাল আমি পৌরসভা ওয়েসকে ফোন করেছি, ভ্যাট ওয়েস এবং এক্সিকিউটিভ অফিসে দুজনকে ফোন করেছি। দুজনে বলেছে স্যার আমরা দেখছি ব্যাপারটা, আশা করি ওরা ঠিক করবে। আর যদি না করে এর পরবর্তী পদক্ষেপ সেটা আমার জানা আছে কী হবে। এলাকার বাসিন্দারা এবং কাউন্সিলররা তো শুধু সজ্জন নাগরিক যারা এই রাস্তায় চলাফেরা করে সকলেই যাচ্ছে এই এটা বন্ধ। ফ্ল্যাট আছে, বাড়ি আছে, পরিবেশ দূষিত হচ্ছে, সামনে স্কুল আছে। এই সকালটা বয়স্ক লোকরা যেখানে মর্নিং করে তারা নাকে রুমাল দিয়ে মর্নিং করতে হয়। এখানে পরিকল্পনাহীনভাবে ওরা পৌরসভা চলছে। পৌরসভার কোনো পরিকল্পনা নেই, শুধু ব্যক্তি পরিকল্পনা আছে। বারবার এখানে অভিযান করা 24 নম্বর 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও একসময় সরব হয়েছিল এখানে। আশা করি এর পরবর্তীকালে যদি হয় আমার তো খারাপ কেউ হবে না। গঠিত হয়েছে নতুন সরকার। সদ্য বিধানসভায় শপথ নিয়েছেন নবনির্বাচিত বিধায়করা। শপথ নিয়ে ফিরেই এলাকার স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে জলপাইগুড়ির রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক দীনেশ সরকার। সোমবার রাজগঞ্জ বিধানসভা এলাকার হাসপাতাল পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা আর কাঠামোর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরেও দেখেন। রোগী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত খোঁজখবর নেন। হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি ক্লিনিক স্টাফ, গ্রুপ ডি কর্মীরও প্রয়োজন আছে, সে কথা জানতে পেরে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নতুন বিধায়ক দীনেশ সরকার। প্রথমে তো সিকিউরিটির সমস্যাটা বললাম, কারণ আমরা নিরাপত্তাটা খুব অভাব বোধ করছি। হ্যাঁ, এখানে আমাদের যদিও পুলিশ ফাঁড়ি আছে, সেখানে পুলিশরা পুলিশের ফাঁড়িতে থাকে, যার জন্য রাত্রিবেলা তো এখানে থাকে না। তাই জন্য আমরা 3 শিফটের জন্য পুলিশের সিকিউরিটি না 24 ঘন্টায় হয়তো ওনাদের ঘরে থাকে। এবার আমাদের একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে তো ওনাদেরকে খবর দিয়ে ডেকে আনতে হয়। তা আমরা চাচ্ছি যে আমাদের কাছাকাছি যাতে মানে থাকে আর কি, সিকিউরিটি হিসাবে 3 শিফটে 3 জনা থাকে, তাহলে কারণ এখানে মাঝে মাঝে খুব গন্ডগোল হয়, তো সেটা এই জন্যই আমরা সিকিউরিটিটা করেছি। আর আমাদের সুইপিং স্টাফে গোটা হসপিটালটা আমাদের এত নোংরা থাকবার, যত 3 জনকে দিয়ে আমরা পরিষ্কার রাখতে হয়, আমাদের খুব খারাপ লাগে। ওটাও বাড়ানোর জন্য বললাম। আর গ্রুপ ডি স্টাফও রিটায়ার হয়ে গেছে, নেই বেশি, সেটাও দেওয়ার। হ্যাঁ, উনি বললেন দেখবেন, তা ওনার কাছে আশা
যদি দেখেন। দিদি, রাত্রেবেলা কি আপনাদের ইমার্জেন্সি গেটের সামনে পুলিশ প্রশাসন থাকে না? না, গেটের সামনে থাকে না, ওনারা ওনাদের ঘরে থাকেন। সেটা যাতে আমাদের কাছাকাছি ওনার কোনো রুমে থাকে সেটার জন্যই বললাম। আপনারা বাড়তি নিরাপত্তাটা দাবি করলেন তাহলে? হ্যাঁ, আমি বাড়তি নিরাপত্তাটা দায়ী করলাম সবার প্রথম। চলছে কি কি আর প্রয়োজন ডাক্তারবাবুদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এটা আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা আসি যে আগামী দিন আর কি করা যেতে পারে ভালো কিছু ওই ব্যাপারে। সুরক্ষার জন্য দাবি করলেন? হ্যাঁ, বাড়তি সুরক্ষা বলতে আমাদের নার্স স্টাফ যারা আছেন আর কি তারা অনুভব করছেন যে আমাদের একটু ওই সুরক্ষার ব্যাপারটা ওটা দেখতে হবে। আমাদের 2 জন স্টাফ আছেন আর কি, আমরা চাচ্ছি আরো যেন বেশি আসে, সেই ব্যবস্থাটা আমরা দেখবো আর কি। পরিষেবা সংক্রান্ত কি কি অভাব মনে হয়? এই হসপিটালে বেশি কিছু অভাব নেই। এখানে যারা আছেন ডাক্তারবাবুরা তারা ভালোভাবেই কাজ করছেন আর কি, সব কিছুই আছে। আর কিছু অভাব আছে, একটা এক্সরে মেশিন ডিজিটাল ওটাকে আমাদের ব্যবস্থা করতে হবে, একটু পানীয় জলের ব্যবস্থা এটা একটা করতে হবে। আর একটা কি ছিল যেন, ওই বিল্ডিং এ কি বলবো এটা রিপেয়ারিং করতে হবে। একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, স্টাফের সমস্যা তো সব জায়গায় আছে, এখানেও আছে। স্টাফ তো নেওয়া হবে, মুখ্যমন্ত্রী বলছেন যে যেগুলো যেখানে দরকার সেখানে নতুন নিয়োগ করা হবে। সেই নিয়োগ পদ্ধতি যখন চালু হবে তাহলে এখানেও পূরণ হবে। পিনাকি শীলের রিপোর্ট। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ওপরে আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য বলেন, খেজুরিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে তাঁর ওপরে আক্রমণ করা হয়। তাই যেসব মানুষ তার উপরে আক্রমণ করেছিল তাদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন থানাগুলিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচি জলপাইগুড়ি থানাতেও অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ আরও অনেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি যখন খেজুরিতে যান পোস্ট পোল ভায়োলেন্সে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে, ফেরার পথে ওনার গাড়ির উপরে এবং কনভয়ের উপরে আক্রমণ হয়, কাঁচ টাচ ভেঙে যায়। তো ওইটা কোথায় ওই রিসিভ কপিটি পোস্ট পোল ভায়োলেন্সে যাতে বিরোধীদের স্পেস দেওয়া হয়, তারপরে উপযুক্ত যাতে ব্যবস্থা হয় আর যাতে না হয় এই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। এবং প্রসঙ্গত রাজ্য কমিটির সহসভাপতি ছিলেন নির্মলবাবু বিশেষভাবে সতর্ক করে দিলেন যে সামনে বকরি ঈদ আসছে, কুরবানির প্রশ্ন আসছে, এটাকে কেন্দ্র করে আমাদের জেলায় যাতে কোনো অশান্তি না হয় ব্যাপারটার দিকে কড়া পদক্ষেপ রাখতে। কারণ এখানে শান্তি শৃঙ্খলা মেনেই এরা কুরবানি করে, কিন্তু এটাকে যদি ধর্মীয় দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে যদি কোনো ধর্মীয় উন্মাদনা তৈরি হয় তাহলে সেটাকে প্রতিরোধ করা অসুবিধা হয়ে যাবে। প্রসঙ্গত আমরা বললাম যে আমাকে এসি কলেজেও ফ্ল্যাগ লাগিয়েছিল ছাত্র পরিষদের ছেলেরা এবং সেই ফ্ল্যাগকে তুলে ফেলা হয়েছে। তো তারপরে ওদের রুলিং পার্টির শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলি, উনি বলেছেন যে পুলিশকে জানালে ব্যবস্থা হবে। তো পুলিশকে সেটাই বললাম এই ব্যাপারগুলো খতিয়ে দেখবার জন্য। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে ট্রাফিক পুলিশের বারবার সতর্কতা সত্ত্বেও একাংশ বাইক চালকদের মধ্যে হেলমেট ব্যবহারে এখনও অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক অভিযানে ফের সেই ছবি সামনে আসে। প্রতিদিনের মতো এদিনও জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি চালানো হয়। অভিযানের সময় দেখা যায় বারংবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বহু বাইক আরোহী হেলমেট ছাড়াই যাতায়াত করছেন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক বাইক আরোহীকে থামিয়ে সচেতন করা হয়। তাদের ফুল ফেস বা মানসম্পন্ন সুরক্ষিত হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি হেলমেট না পরার অভিযোগে বেশ কয়েকজন বাইক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানাও করা হয়। ট্রাফিক পুলিশের দাবি শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই সচেতনতামূলক অভিযান নিয়মিত চালানো হচ্ছে। আমাকে ধরেনি, কি বলবো, আমি নিজেই স্বইচ্ছায় আসছি।
আমি যেহেতু বাড়ির থেকে ফুল হেলমেট পরে আসিনি, হাফ হেলমেট পরেছি, তাই ওনাদের জিজ্ঞেস করতে আসলাম যে হাফ হেলমেট পরা যাবে কি। ওনারা হ্যাঁ না কোনো কিছু বললো না, কিন্তু বলেছে যে ফুল হেলমেট পরাটা নিজের সুরক্ষার ক্ষেত্রে উচিত। ঠিক আছে, এটাই আমি জিজ্ঞেস আপনি করতে যে হেলমেটটা পরে আছেন এটা সম্বন্ধে কি বললো ওনারা? ওনারা বললো যে তোমার স্বাস্থ্যসম্মতভাবে যে এটা পরাটা ঠিক না, ফুল হেলমেটটাই পরা উচিত। তাহলে এই হেলমেট চলবে না, তাই তো? অ্যাকচুয়ালি তো না চলারই কথা, তার জন্যই আমি ওনাদেরকে জিজ্ঞেস করি কি যাতে বললো? রাস্তায় আমিও যাতে বিপদে না পড়ি, ওনারা যাতে না ধরে, হ্যাঁ আমিও হ্যারাসমেন্ট না হই, এই জন্য আমিও নিজে স্বইচ্ছায় জিজ্ঞেস করলাম। খুব ভালো উদ্যোগ, কি নাম আপনার? গভর্নমেন্টের ক্ষেত্রে এই উদ্যোগটা আরও ভালো নিয়েছে। এইভাবেই যাতে ভবিষ্যতে চলতে থাকে আমরাও চাবো, আমরা সাধারণ মানুষ হিসেবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রান্নার গ্যাস পেতে হয়রানির শিকার জলপাইগুড়ির বাসিন্দারা পথ অবরোধ করে প্রতিবাদ জানালেন উপভোক্তারা। সপ্তাহের শুরুতেই পথ অবরোধ জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায় ছড়ালো চাঞ্চল্য। এদিকে থানা মোড়ে অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডেন গ্যাস সরবরাহ সংস্থার অফিস ঘরে রীতিমতো প্রবেশ পথ ধরে অবরোধ করেন উপভোক্তাদের একাংশ। পথ অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সংস্থা থেকে জ্বালানি গ্যাসের পরিষেবা পেতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। সেই কারণেই পথ অবরোধ করে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বাধ্য হয়ে এই পদক্ষেপ বেছে নিলেন তারা। আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি এই কারণে যে দীর্ঘদিন ধরে আমাদের একটাই সমস্যা যে আমরা গ্যাস পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের গ্যাসের বই জমা দিতে হবে, প্রথম প্রসিডিউর, সেটা 7 দিন লাগে সেই প্রসিডিউরের নাম্বারটা আসতে। তারপরে যখন যে লাইনটা যখন আসে তখন হচ্ছে কি এবার ডিএসি দাও, ডিএসি নম্বর আগে 8 দিন 10 দিন আগে থেকে কাটা আছে, ডিএসি ক্যান্সেল হচ্ছে, নতুন করে আবার ডিএসি দিচ্ছি, তবুও গ্যাস পাচ্ছি না। ওনারা বলছে যে সিঙ্গেল গ্যাসের নাকি 50 টাকা লিমিট, তার বেশি গ্যাস দিতে পারবে না। অথচ গত শুক্রবার থেকে আজকে আমরা যত লোক দাঁড়িয়ে আছি এখানে সবার বই জমা আছে, শুক্রবারে গ্যাস দেওয়ার কথা, কিন্তু শুক্রবার থেকে শুক্র শনি রবি আজকে সোমবার হয়ে গেলো, আজকেও গ্যাসের আমাদের বাড়িতে খুব সমস্যা হচ্ছে রান্নার ব্যাপার নিয়ে, এবং মানে গ্যাস নিয়ে তো সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে। কি করবো, আমরা আসলে ঘুরে যাচ্ছি, বলছে কালকে আসেন, 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, গ্যাস নাই। আবার 2000 টাকা দিলে বাড়িতে গ্যাস দিয়ে দিচ্ছে, 2500 টাকা চাচ্ছে, 2000 টাকা যাচ্ছে। এখানে বলে যে গাড়িতে গ্যাসই আসে না। তাহলে আমরা সাধারণ মানুষ ঠিক কাজ কাম ছেড়ে আমরা তো কাজ করি। দোকান কি বন্ধ না আপনারা করছেন? না, ওরা খুলেই নাই, এখনো আসে নাই, অফিস বন্ধ। আমরা সকাল 7টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি, এখন কয়টা বাজে ঘড়িতে দেখেন। শুক্রবার থেকে অফিস খুলতেছে না, এতদিন হয়ে গেল। আমরা সারাদিন কাজ ছেড়ে সবাই আসতেছি, আমরা তো দিন হাজিরা কাজ করে খাই। অমিত বণিকের রিপোর্ট। ডুয়ার্সের আপার চালসা এলাকায় ফের বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। রবিবার ভোর রাত্রিবেলায় প্রায় 3টে নাগাদ ঘটনাটি ঘটে। গভীর রাত্রিবেলায় আচমকাই একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি মসজিদের পাশে নবনির্মিত বাড়ির বাউন্ডারির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে হাতি। এরপরে বাড়ির ভিতরে থাকা কলা গাছ খেয়ে ফেলে, একাধিক গাছপালা নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপরে হাতিটি পাশে থাকা একটি চালের গোডাউনের দেয়াল ভেঙে দেয়। যদিও গোডাউনের ভিতরে প্রবেশ করেনি সেটি, বাইরে থেকেই সুর দিয়ে চালের বস্তা টেনে বের করে রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। এদিকে ভোর রাত্রিবেলায় আচমকার এই ঘটনায় গোটা আপার চালসা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই বুনো হাতি এলাকায় ঢুকে পড়ছে, তাই রাতের বেলা বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি তুলেছেন তারা। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা পৌঁছন এলাকায়। বন দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে এবার ঝালমুড়িকে কেন্দ্র করে জমে উঠল অভিনব আয়োজন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারকালে ঝালমুড়ি খাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও কম আলোচনা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে কটাক্ষ করেছিলেন। বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে তার পরবর্তী সময়েও রাজ্যের বিজেপি নেতা কর্মীদের মধ্যে ঝালমুড়ি খাওয়া এক ধরনের ট্রেন্ড লক্ষ্য করা যায়।
এমনকি বড় রাজনৈতিক সমাবেশেও এই সাধারণ খাবারটি যেন এক বিশেষ প্রতীক হয়ে ওঠে। সেই আবহকে আরও একবার সামনে এনে এবার জলপাইগুড়ি শহরে ঝালমুড়ি বিতরণের উদ্যোগ নিলেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার দিনবাজার এলাকায় আয়োজন করা হয় বৃহৎ পরিসরে ঝালমুড়ি বিতরণের। বিশেষ আকর্ষণ ছিল যে বিক্রেতা একসময় প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাইয়েছিলেন, তার পরিবারের সদস্যদেরই আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে ঝালমুড়ি প্রস্তুতের জন্য। আমরা এখানকার সব ব্যবসায়ীরা মিলে অল্প অল্প যে যতটা পার্সে দিয়েছে সেই উপলক্ষে আমরা ঝালমুড়ির আয়োজন করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঝাড়গ্রামে আছে, উনি ঝালমুড়ি খাইছিলেন, যে ঝালমুড়ি অনেকটা বাঙালি বিখ্যাত হয়েছিল। ওনারই উদ্দেশ্য আমরা নিয়ে ঝালমুড়ির থেকে লোকের কাছে ভালোবাসা পৌঁছাতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা 4টার সময় শুরু করেছি, যতক্ষণ দেখি পারি। আমরা 30 থেকে 40 বস্তা আয়োজন করেছি। মুড়ি করেছি, তার সাথে কাঁচা ছোলা নিয়েছি, চানাচুর নিয়েছি, আচার নিয়েছি, তেল নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, সবই বিভিন্ন ধরনের আইটেম মিলায় আমরা ঝালমুড়ি বানাচ্ছি। প্রচুর ভিড়, আমরা দিতে পারতেছি না। আমরা অনেকজন এখানে লেগে আছি, সবাই বিতরণ করতেছে কিন্তু পারতেছি না আমরা দিতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। এবার উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র সোনা। শহরের ভাটিয়া বিল্ডিং এলাকায় তার বাড়ি। বিজ্ঞান বিভাগ থেকে এবছরে 81.15% নম্বর পেয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে সে। পরিবারের সদস্যদের কথায় পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে বাড়ির দোকানও সামলাতো সে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই পরিশ্রম আর একাগ্রতার ফলেই আজ এই এত বড় সাফল্য। সোনার লক্ষ্য ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়া। সেই স্বপ্ন পূরণের দিকেই এখন এগিয়ে যেতে চায় সে। উল্লেখযোগ্য বিষয় এই যে প্রত্যেকটি বিষয়ের জন্য তার আলাদা কোনো গৃহ শিক্ষক ছিল না। প্রতিদিন নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা পড়াশুনো করত। তার জন্য এই অভূতপূর্ব সাফল্য। নিজের সাফল্য নিয়ে সোনা জানিয়েছে, এত ভালো ফল হবে তা সে নিজেও ভাবতে পারেনি। তার এই কৃতিত্বে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় পাড়া প্রতিবেশীরাও। কত পেয়েছো এবার? এবার আমি মোট 81.15% পেয়েছি আচ্ছা, সায়েন্স বিভাগে সায়েন্স নিয়ে। কি করার ইচ্ছা রয়েছে তোমার? আপাতত আমার ইচ্ছা আছে WBJটা দিই, মানে জয়েন্ট এন্ট্রান্সটা, ওটা দিয়ে যদি এটা কলেজে যদি চান্স পাই যাই তাহলে কলেজে পড়বো কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া। কত ঘন্টা পড়াশোনা করতে? আমি আগে তাও মিনিমাম 6 থেকে 7 ঘন্টায় পড়তাম। সব সাবজেক্টে মাস্টার ছিল শিক্ষক? না, সব সাবজেক্টে ছিল না। আমার যে মেন সাবজেক্টগুলো ছিল যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ওটা ছিল। আর মাঝখানে মানে লাস্টের দিকে হচ্ছে আমি বাংলাটা নিয়েছিলাম। পাশাপাশি দোকানও করো? হ্যাঁ, একটু মাঝে মাঝে দোকান করি। পড়া থাকে? হ্যাঁ, দোকানের মধ্যে মাঝে মাঝে পড়তে হয়। হ্যাঁ। কি এবার কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার? এবার আমার ইচ্ছা তো আছে আমার একটু ইঞ্জিনিয়ারই হওয়ার। দোকান যে করো, পড়াশোনার কোনো অসুবিধা হয় না? একটু হয়, তবে এটা মানায় নিতে হবে। কত ঘন্টা দোকান করো? প্রায় আমাকে দোকানে মানে এই সকালবেলাটুকুই আমাকে দোকান বসতে হয়, বাকি সন্ধ্যাবেলায় আমি মা বসে যায়। তো সন্ধ্যাবেলাটুকু আমার মানে নিজের ইচ্ছা মতন পড়াশোনা হয়ে যায়। এই সাফল্যে কতটা খুশি তুমি? আমি খুশি বলতে মানে অনেকটাই খুশি। মানে আমার যেরকমটা ভেবেছিলাম এত মানে ভালো রেজাল্ট হবে এটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো 60%-এর উপরে আসবে, কিন্তু যে 80% আসবে এটা আমি ভাবিনি। আমারই ছাত্র, আমার কাছেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিল, খুবই ভালো ছেলে। এবং ও যে নিজের বাড়ির এই দোকান সামলেও পড়াশুনো করে এত ভালো রেজাল্ট করেছে, এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। এবং ও যাতে ভবিষ্যতে আরও বড় হয়ে দাঁড়ায়, একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, এই আশীর্বাদই করি ওকে। ওর হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। যথেষ্ট একটা প্রতিকূলতার মধ্যেও ওর সময়গুলো কাটে, কারণ হচ্ছে একমাত্র মায়ের উপরেই সমস্ত সংসারটা। এবং এই প্রতিকূলতার মাঝেও যে সে এত ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, তাতে আমি যথেষ্ট খুশি। আশা করি আমি এবং
আরও অন্যান্য যারা রয়েছি তার পাশে এসে দাঁড়াবো, যাতে সে ভবিষ্যতে নিজের পথে এগিয়ে যেতে পারে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় দিন শুরু হয়েছে রবিবার থেকে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 17 মে, সমাপ্ত হবে 26 জুন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সোমবার খেলার সমাপ্তি হলো। লিগ খেলাকে ঘিরে প্রতিদিন প্রচুর খেলা প্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। সোমবার খেলা ছিল আরএসএ বনাম জেওয়াইএমএ। আরএসএ 2টি গোল করে, অপরদিকে জেওয়াইএমএ 0 গোল করে। আরএসএ 2টি গোল করে তন্ময় বর্মন। খেলার ফলাফল জলপাইগুড়ি ইয়েলমো ফুটবল একাডেমি জয়ী হয়। জলপাইগুড়ি আরএসএ ম্যান অফ দ্য ম্যাচ তন্ময় বর্মন, তিনি একাই 2টি গোল করেন। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সমস্যার সমাধানে ময়দানে নামলেন খোদ বিধায়ক অনন্তদেব অধিকারী অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। জলপাইগুড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামল পুলিশ, হেলমেটবিহীনদের কড়া হুঁশিয়ারি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।